নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম আজকে ভৈরব তান্ত্রিকের একটি গল্প তোমাদের শোনাতে। সে গল্পের নাম বিরজা হোম ও তার বাধা। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। ভৈরব চক্রবর্তীর মুখে গল্পটি শোনা অনেক দিন আগেকার কথা। বোয়ালে কদমপুর মানে খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক। নতুন কলেজ থেকে বের হয়ে আমি সবে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত ও মানত তাকে। এক প্রহর ধরে জপ আহ্নিক তিনি করতেন। শূদ্র যাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না। মাসে একবার বিরজা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকতো দুপুরের পরে। সপাক ছাড়া কারো বাড়িতে কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন তিনি। বলতেন, শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পণ্ডিতি করেননি তিনি। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের ব্যয় বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরের খোসামত করতে হয়। তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন তিনি। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূব উত্তর কোণে। বেলা 3টে, স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে। কিন্তু এতটাই দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টারদেরও উস্কানি তাতে আছে 12 আনা। হেডমাস্টার অফিস ঘরেই বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার। গিয়ে উত্তেজিতভাবে তিনি বললেন, স্যার, মেঘ করেছে তো। মুরলী মুখার্জি এই নামে তিনি এই অঞ্চলের ছাত্রদের মুখে কুখ্যাত। গভীর স্বরে তিনি বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে। স্কুলে ছুটি দিলে ভালো হতো স্যার। ছেলেরা অনেকেই দূরে যাবে, ছাতিও আনেনি অনেকে। বৃষ্টি হবে না, ও মেঘে বৃষ্টি হবে না। খাস ইন্দ্রদেবের অফিসেও হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে এ কথা বলতে দ্বিধা করতে বোধ হয়। কিন্তু সকলেই জানে মুরলী মুখার্জির পণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ তো মেঘ করে এসেছে। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাত মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানালা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম। মুরলী মুখার্জির নিঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে স্যার। মুরলী মুখার্জি বললেন, তাত মেঘা। মেঘ হলেই বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয় স্যার? এখন বৃষ্টি হবে আল্টোস টোটোস মেঘে, যাকে বলে শিট ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে। মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে ওই পূবে। ও, আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখার্জিকে। মিনিট 15-র মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদরে ঢাকা পড়ল আরো ঘন আরো একটা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামল। পুরো 2 ঘন্টা খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা 5:30টার সময় আকাশ ধরে গেল। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল।
কোথায় আর যাবে? আমরা সবাই আটকে পড়েছিলাম। গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জুকে গিয়ে বললেন, হ্যাঁ দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিয়ে দিলে আর এমন হতো না স্যার। মুরলীবাবু বললেন, অমন অমন হয়ে থাকে, ইতিহাস তো পড়া, হায়ার ম্যাথমেটিক্যাল পড়ালে বুঝতে, জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে, বুঝেছেন? এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এ বছরের ম্যাথামেটিক্যাল গ্যাজেটে। আগে সেটা কি? অলিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো নাকি? অঙ্কশাস্ত্রে অল ইজ দ্য লুকিং গ্লাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবতই তিনি সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি চলেছি। দুজনেই আমরা মনে মনে বড় খুশি আছি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে, রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে, খুব খুশি মন। আমাকে দেখে ডেকে তিনি বললেন, কেমন নতিবাবু, বৃষ্টি হলো তো? আরে এই যে চক্রবর্তী মশাই, নমস্কার নমস্কার। হ্যাঁ তা হলো। হবে না, আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য, ওর বাবাকে হতে হবে। অবশ্য বৃষ্টির পিতৃদেব কে তা ভালো করে আমার জানা ছিল না। আমি বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে? হ্যাঁ? গোপীবাবু অর্ধস্পষ্ট স্বরে বলে উঠলেন, লাগে তাক না তাকে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনে ফেলে বললেন, আসুন আসুন, দুজনে আমার বাড়িতে আসুন মাস্টার বাবুরা, আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আসুন আসুন। গোপীবাবু ও আমি দুজনেই দাবায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোট, রাতে ঘুম হয়নি। গোপীবাবু কেবল বলেছিলেন, আজ ঘুম খুব হবে, কি বলেন? তা নিশ্চয়ই। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড, বালি বিছিয়ে তৈরি, বেল কাঠ ও জগ্গি ডুমুরের ডালের বাড়তি সমিত আশপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো, তামার টাটে নারায়ণ শিলা, সিঁদুর বেলপাতা তামার বড় থালায়। হোম হয়ে গিয়েছে, উপকরণ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টারবাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন তো? গোপীবাবু বললেন, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা। অপদেবতার কাণ্ড দেখেছি যে কত পঞ্চমুণ্ডের আসনে জপ করার সময়। বলুন না কয়েকটা ঘটনা। না, সেসব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়িতে। সেইটাই না হয় বলি, একটু চা বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারদিক। ঝড় উঠল, খুব ঠান্ডা হাওয়া। ঝরঝর করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারদিকে। চা এলো। আমরা ছাতি নিয়ে বেরোইনি। এই বৃষ্টি মাথায় করে যাবারও কোনো উপায় নেই। বেশ জমিয়ে গপ্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তী মাটির দাওয়ায় মাদুরের উপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। আর বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ করেছে। আমাকে তার বাড়িতে গিয়ে বীর্যা হোম করতে হবে মেয়েটির জন্য। বীর্যা হোমে পূর্ণ আহুতি দিলে
শক্ত রুগী ভালো হয়ে যায়। আমি এমন সারিয়েছি অনেক। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর উপর দিয়ে অজপাড়াকা। ঘর কত ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারে গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে। আচ্ছা, গ্রামের নাম কি? সাউবেড়ে। আচ্ছা, তারপর শোনোই না। গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে। খুব বন জঙ্গল গ্রামের মধ্যে। একটা ভাঙ্গা শিব মন্দিরও আছে। সেকেলে ছোট্ট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থের গাছ গজিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে। চামচিকের নাদিতে আকষ্ট ডোবা অবস্থা। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। ভৈরব চক্রবর্তী বিপত্তি। তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে বেশ কয়েকদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলে খাবার খেতে আরম্ভ করলাম। ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে। এখনো দিব্যি দাঁতের জোর আছে। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক কিন্তু আছে। আমরা গিয়ে সে বাড়িতে উঠলাম। তারপর হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরেই শুয়ে আছে। বয়স কত হবে, 13-14। নিতান্তই রোগা নয়, বেশ মোটা সোটা ছিল, বোঝা যায়। গলায় এক রাস মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, এই 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম বেশ শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ বলে মনে হলো না। তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসেছি হোম করতে। আমাকে গৃহস্বামী বললেন, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো ওর মাথায় একটু দিন ঠাকুরমশাই। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আচার খেয়ে পড়ে গেলেন খাটের পাশে। আমি চমকে উঠলাম। হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে তা দেখতে। কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা, না কিছু। লোকটি পড়ল কি করে? পায়ের ধুলো দেওয়ার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি, লক্ষণ প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়েই তো দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ ছিল বলে যেন মনে হচ্ছে। তবে কি হোম করব না? সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি আমি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তবু একটা হাওয়া বইছে। হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে, শুনুন শুনুন। দুবার কানে এলো কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল ওই শিব মন্দিরের মধ্যে ঠিক দোরের গোড়ায় একটি মেয়ে মানুষ দাঁড়িয়ে। আমি বললাম, আগে আমায় বলছেন? হ্যাঁ। ও খুকির জন্য বীজা হোম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যে হই, যদি ভালো চান হোম করবেন না। আমি বিস্মিত হলাম।
নির্জন অন্ধকার ফাঁকা মন্দির, সেখানে একটা মেয়ে মানুষ আসবে কি? এমন আশ্চর্য কথায় বা বলে কেন? আমার খানিকটা রাগও হল। আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোককে। মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো আমি গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাতে বসে হোমের জিনিসপত্রের ফর্দ করে দিলাম। তারপর রাত 8টা বাজল। গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি, কোনো ছিঁড়ি সৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লী গ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক কিন্তু নয়। বাড়িটা সামান্য দূরে। মধ্যে কেবল একখানা বাড়ি আছে। ওই বাড়ির ছাদ আর এই বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের উপর একখানা ঘরও আছে। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনা মুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কাছে কেউ থাকে আমি পছন্দ করি না। রান্নার আগে একবার চা করে খেলুম। পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পায়নি। রান্না করতে আমার রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত নিলাম হাঁড়ি থেকে আস্ত কলার পাতায়। তারপর খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একা নয়। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত বেশি হয়েছে। বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। পুরো গ্রামে নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুকঠাক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে ওটা ওটা কি গাছ? কালো মতন, লম্বা তাল গাছের মতন। এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি, কই অত বড় একটা গাছ তো নজরে পড়েনি। ছিল নিশ্চয়, নয়তো এখন দেখছি কি করি। কি গাছ ওটা? সত্যি সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেখানে ওই রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছে। কই তখন তো আমি তাল গাছ না, আমি তো দেখিনি। কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কিরকম তাল গাছ? ও কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি। তাল গাছ নয়, এখনো ভাবলে। এই দেখুন, দেখুন না, এই গায়ে কাটা দিয়েছে, দেখেছেন? যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী, তান্ত্রিক। পেছনের ছাদের কার্নিশের উপর দাঁড়িয়ে এক বিরাট কায় অসুর কিংবা দৈত্যের মতন মূর্তি। তার তত বড় হাত পা সেই মাপি। মাথাটা ঢাকায় জ্বালার মতন, চোখ দুটো আগুনের ভাটার মতন রাঙা। আগুন ঠিকরে পড়ছে। আমার দিকে তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে এক্ষুনি। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা। নিচু চোখে সেটা আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম। দুবার চোখটা রগড়িয়ে নিলাম। দুবার চা খেয়ে কি আমার এমন বিমৃতি হয়েছে? না, ওই তো সেই বিরাট তাল গাছ, নারকোল গাছের মতন তেঢাঙ্গা বেকাপা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতন। এবার ভালো করে দেখে মনে হলো পেছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়ে নয়। দুই বাড়ির মধ্যেখানে ফাঁকটাতে
দাঁড়িয়ে বলা যায়, কারণ ওই জীবের নাভি দেশ থেকে উপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার আড়ালে। বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে ওই জীবটাকে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে ব্যাস ঠিক ততটুকুই সময় লেগেছে। আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে তাকে আর গোলার ধানের ভাত খেতে হতো না পরদিন। আমি অপদেবতা দেখেছি পঞ্চমুণ্ডির আসনে বসে জপের শেষের দিকে ভয় দেখাতো, কিন্তু সে যে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম, টক টক করে কাঁপতে লাগলাম। চোখে অন্ধকার দেখে পড়ে যায় আর কি, পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই পালায়। নিজেকে তক্ষুনি আমি সামলে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তিটি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে ওই 30 গুনতে যতটা সময় নেবে ঠিক ততটা। এর খুব বেশিও হবে না, খুব একটা কমও হবে না। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম আমি। না, কিছুই নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটির আওয়াজ উঠল। রুগী মেয়েটি মারা গিয়েছে। কি বলেন? তক্ষুনি? এই ব্যাপারের ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা না করুন সেটা ওই আপনাদের ব্যাপার। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।